আসসালামু আলাইকুম। আমি অষ্টাদশী আপনাদের সামনে উপস্থাপন করছি নীলচিরকুট উপন্যাসের পর্ব ৪। তোর কি মনে হয় এত কিছুর পরও ওই ফাজিলটাকে রিকোয়েস্ট করব আমি? ইম্পসিবল। নীরা ব্রু কুচকে তাকালো, বিরক্তিতে চোখ মুখ কুচকে বলল, দরকারটা আমাদের নমু, তাই রিকোয়েস্টটা আমাদেরই করতে হবে। এত ইগো দেখালে কি চলে বল? নীরার কথায় রাগে গা জ্বলে উঠল নম্রতার। চোখের আগুনে নীরাকে ঝলসে দেওয়ার প্রচেষ্টা করে বলল, ইগো? আমি ইগো দেখাচ্ছি? এটাকে ইগো নয়, সেলফ রেসপেক্ট বলে। মানুষের মিনিমাম সেলফ রেসপেক্ট থাকা উচিত, আর আমার তো আছে। সো আমি যাচ্ছি না, ব্যাস। নীরা অসহায় দৃষ্টিতে তাকালো, কাঁদো কাঁদো কণ্ঠে বলল, প্লিজ দোস্ত, 2 মিনিটের জন্য সেলফ রেসপেক্ট ওয়ার্ডটা ভুলে যা। কাজটা হয়ে গেলে আবার মনে করে নিস। আপাতত অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে হবে, নয়তো শেষ, একেবারে ফেল। প্লিজ দোস্ত। নম্রতা স্পষ্ট গলায় বলল, ফেল হলে ফেল, তবুও ওই ব্যাটার কাছে যাব না আমি। সামান্য একটা ডাক্তার হয়ে আকাশ ছোঁয়া ভাব। ওনাকে দেখে কি মনে হয় জানিস? মনে হয় এই দুনিয়ায় সেই একমাত্র ডাক্তার। আর কোনো ডাক্তার এই পৃথিবীতে জন্মগ্রহণ করেনি, আর করবেও না। ব্যাটা বেয়াদব। নীরা নম্রতা থেকে খানিকটা দূরে সরে দাঁড়ালো, আর চোখে নম্রতার দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বলল, নতুন ডাক্তার তো, তাই মেডিকেলের লেকচারদের ভাব দেখানোটা স্বাভাবিক। তারপরে তুই যা করছিস। নাক ফুলিয়ে নীরার দিকে তাকালো নম্রতা, রাগে ফুঁসতে ফুঁসতে বলল, আমি করেছি? কি করেছি আমি? বল কি করেছি? এখন তো সব দোষ আমাকেই দিবি। তুই আমার ফ্রেন্ড নামে কলঙ্ক। এই মুহূর্তে ওই ব্যাটার চামচার খাতার নাম লিখা গিয়ে যা। নীরা মুখ কালো করে বলল, ধুর, শুধু শুধু বাজে বকছিস নমু, চল না প্লিজ। পরশু অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, না দিলে একে আর লস। আশরাফুল স্যারকে তো চিনিস, ব্যাটা কেমন স্ট্রিক্ট। অ্যাসাইনমেন্ট জমা না দিলে শুধু এফ গ্রেড না, এর থেকেও বেজ্জতের কিছু থাকলে তাই দিয়ে দিবে। তারপর মিলাদের গা জ্বালানো কথা, আমাদের ইমেজের প্রশ্ন চলে আসছে। বাসায়ও বাস খেতে হবে। প্লিজ নমু, রাজি হয়ে জানা, প্লিজ প্লিজ। বিপদে পড়লে কি এত ভাবলে চলে? নম্রতা জোরে একটা শ্বাস টেনে নিয়ে দেয়ালে ঠেস দিয়ে দাঁড়ালো। হসপিটালের দিকে চোখ রেখে খানিক ভেবে বলল, বেশ চল, কিন্তু এই ফাজিলটার সাথে একটা কথাও আমি বলবো না। যা বলার তুই বলবি, ওকে? নীরা খুশি হয়ে বলল, ওকে ওকে। নিজের স্বার্থের কথা ভেবেই অনিচ্ছা সত্ত্বেও হসপিটালের ভেতরের দিকে এগিয়ে গেল নম্রতা আর নীরা। ডক্টর চেম্বারের সামনে এসে দাঁড়াতেই তার অ্যাসিস্ট্যান্টকে ডেকে জিজ্ঞেস করলো নীরা, এক্সকিউজ মি, ডক্টর আরফান চেম্বারে আছেন? অ্যাসিস্ট্যান্ট মাথা নাড়ল, অতিরিক্ত ব্যস্ততা দেখিয়ে বলল, জি না স্যার, ক্লাসে আছেন, দুটোই ক্লাস শেষ হবে। অ্যাসিস্ট্যান্টের কথা শুনে চোখ কপাল উঠল নম্রতার। কি বলছে এসব? দুটোই ক্লাস শেষ হবে? এখন বাজছে মাত্র 12:30। নম্রতা কপাল কুঁচকে নীরার দিকে তাকালো। নীরাও অসহায় হরিণীর মতো মুখ করে চেয়ে রইল। আবারও এক দফা রাগ গিয়ে পড়ল ওই মানুষটির ওপর। ব্যাটা সবসময় কোনো না কোনো ঝামেলা পাকায়। সৃষ্টিকর্তা হয়তো ওই লোকটিকে ঝামেলার ফুল প্যাকেজ হিসেবে এই পৃথিবীতে পাঠিয়েছেন, সাথে আস্ত বেয়াদবও বানিয়েছেন। রাগে ফুঁসতে ফুঁসতে করিডোরের চেয়ারে গিয়ে বসলো নম্রতা। নীরা মুখ ফুলিয়ে নম্রতার দিকে তাকালো। নম্রতা দাঁতে দাঁত চেপে বলল, এই ব্যাটা ইচ্ছে করে এমন করছে, কোনো ক্লাস ফ্লাস নেই বুঝলি। আমাদের পেরেশানি বাড়ানোর সূক্ষ্ম চেষ্টা চালাচ্ছে খাটাসটা। 1:30টার থেকে যে আলামিন স্যারের ক্লাস, মনে আছে তোর? মাসে একটা ক্লাস নেয় স্যার। ক্লাসটা টু মাচ ইম্পর্ট্যান্ট। নম্রতার কথায় চাপা আর্তনাদ করে উঠল নীরা। পাশের চেয়ারটাতে ধপ করে বসে পড়ল। মনে আছে, কিন্তু এটাও তো ইম্পর্টেন্ট দোস্ত। আজ ইনফরমেশন না পেলে একদিনের মাথায় তো অ্যাসাইনমেন্ট শেষও করতে পারবো না। তারপর আবার ডক্টর রিকমেন্ডেশনও লাগবে। আজ কথা না বলে গেলে এর জন্যও ঘুরতে হবে আমাদের। রাগে চোখ মুখ কুঁচকে খানিক শক্ত হয়ে বসে রইল নম্রতা। আশরাফুল স্যার কেন যে এই ডাক্তারের কাছ থেকে রিকমেন্ডেশন নিতে বলল আল্লাহ জানে। ঢাকায় কি আর কোনো ডাক্তার ছিল না? নীরা দুঃখী দুঃখী কণ্ঠে বলল, স্টুডেন্টদেরকে স্যার ইচ্ছে মতো 6জন ডক্টরের আন্ডারে ভাগ করে দিয়েছেন স্যার। এই টপিক সম্পর্কে হয়তো এই 6জন ডক্টরই ভালো ধারণা দিতে পারবে। আর আমাদের ভাগ্যের দোষে এখানে এসে পড়েছি আমরা। তবে দোষটা কিন্তু ডাক্তারের নয়, তোর। লোকটার কত অমায়িক ব্যবহার দেখেছিস। তুই যদি ওনার সাথে ঝামেলা না করতি তো এতটা পেরেশানি হতো না আমাদের। নম্রতা রাগী চোখে তাকালো, ঠোঁট ফুলিয়ে বলল, সেই সব দোষ তো আমারই। আসলে দোষ নয়, ভুল। আমার প্রথম ভুলটা হলো সাইকোলজির মতো ফাউল একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করার ডিসিশন নেওয়া। আর দ্বিতীয় ভুল হলো তোর মতো দাফারকে বেস্ট ফ্রেন্ড হিসেবে মেনে নেওয়ার ডিসিশন নেওয়া। দাফার একটা।
নীরা আর কথা বাড়ালো না। দীর্ঘ 1.5 ঘন্টা পর ডক্টর আরফান আলম কেবিনে এসে ঢুকলেন। তারা দুটো প্রাণী যে কেবিনের সামনে বসে আছে সেদিকে ভুলেও তাকালেন না। এমন একটা ভাব নিলেন যেন এই দুনিয়ায় কেবিনের দরজা আর উনি ছাড়া দ্বিতীয় কোনো বস্তু নেই। ব্যাপারটা নম্রতার আত্মসম্মানে লাগলো। দরজার উপর লেখা ডাক্তার আরফান আলম, MBBS, MCPS মেডিসিন, প্রভাষক, ঢাকা মেডিকেল কলেজ। দেখেই নেম প্লেটটা করাত দিয়ে কেটে টুকরো টুকরো করে বুড়িগঙ্গার পানিতে ভাসিয়ে দেওয়ার ইচ্ছাটা প্রবল হয়ে উঠল নম্রতার। নিজের রাগটা যথারীতি নিয়ন্ত্রণ করে নীরার দিকে তাকালো। নীরা ভাবাবেগ শূন্য গলায় আবারও অ্যাসিস্ট্যান্টকে ডাকলো। এক্সকিউজ মি, ডক্টর তো এসেছেন, ওনাকে গিয়ে বলুন ভার্সিটি থেকে 2 জন স্টুডেন্ট এসেছে ওনার সাথে দেখা করার জন্য। লোকটি চরম বিরক্তি নিয়ে ভেতরে গেল। মুহূর্তে ফিরে এসে বলল, স্যার মাত্রই ক্লাস নিয়ে ফিরলেন, এখন লাঞ্চ করবেন, আগামী 8 ঘন্টা কারোর সাথে দেখা করবেন না। নম্রতার রাগটা এবার আকাশ ছুলো। খেপে গিয়ে বলল, আশ্চর্য তো, 2টো মেয়ে সেই দুপুর থেকে ওয়েট করছে আর সে খাবার নিয়ে পড়ে আছে। 5 মিনিট পর লাঞ্চ করলে কি মরে যাবে নাকি? লাঞ্চ তো আমরাও করিনি, কই আমরা তো তার মতো খাওয়ার জন্য মরে যাচ্ছি না। আজাইরা। নীরা নম্রতার ডান হাতটা শক্ত করে ধরে অসহায় দৃষ্টিতে তাকালো। চোখের ইশারায় চুপ করতে বলে জোরপূর্বক হেসে বলল, ইটস ওকে, আমরা অপেক্ষা করছি। ডক্টর আরফানের অ্যাসিস্ট্যান্টকেও তার মতোই বেয়াদব বলেই মনে হলো নম্রতার। নম্রতাদের থাকা না থাকা তার কাছে বিন্দুমাত্র গুরুত্ব পেল বলে মনে হলো না। নম্রতাদের দিকে বিরক্তিপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে হেলতে তুলতে চলে গেল। অ্যাসিস্ট্যান্টের এমন ব্যবহারে মেজাজ আরও 2 ডিগ্রি তেতে গেল নম্রতার। নিজেদেরকে ফেলনা প্রাণীর মতো মনে হতে লাগলো। ডক্টর নামক শব্দটির উপরে এক ধরনের বিতৃষ্ণা জন্মাতে লাগলো। মনটা কালো রঙের পর্দায় ঢেকে যেতে লাগলো ধীরে ধীরে। সকাল 7টায় ক্লাসের উদ্দেশ্যে হল থেকে বেরিয়েছিল 2 জন। ক্লাস শেষ করে 2 ঘন্টা যাবত অপেক্ষা করে চলেছে শুধুমাত্র 5 মিনিট সময় পাওয়ার অপেক্ষায়। অথচ সেই 5 মিনিটের জন্য দেখা দিতে পারছে না ডক্টর আরফান আলম। তার প্রতি বিদ্বেষটা নম্রতা নতুন নয়, তবে আজ যেন তা প্রকাশ পাচ্ছে এক নতুন রূপে। ঘড়ি দেখতে দেখতে ক্লান্ত হয়ে আরও আধা ঘন্টা পার করলো নম্রতারা। ক্ষুধা আর বিরক্তিতে শরীর মিয়ে পড়েছে প্রায়। এমন সময় তার অ্যাসিস্ট্যান্ট এসে বলল, এখন রোগী দেখার সময়, আপাতত বাড়তি মানুষের সাথে দেখা করা সম্ভব নয়। বিকেল 5টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত রোগী দেখেন না স্যার, হাসপাতালেই থাকে না। 5টা বাজতে মাত্র 2.5 ঘন্টা বাকি। এর মধ্যে রোগী দেখা শেষ করতে হবে, রাউন্ডে যেতে হবে। আপনারা 7:30টার দিকে দেখা করতে পারবেন। আপনারা অপেক্ষা করতে পারেন, নয়তো চলে যেতে পারেন। এইটুকু শোনার পর মেজাজটা ঠিক রাখা একেবারেই দুষ্কর হয়ে উঠল। আরে বাবা, দেখা না করতে চাইলে আগে বললেই হতো। এভাবে ভোগান্তিতে ফেলার মানেটা কি? কি মনে করে সে নিজেকে, প্রিন্স চার্মিং নাকি মহাজান্তা? দেখতে তো আস্তা হনুমান আর গুণে আস্তা একটা বেয়াদব। দেখেছিস লোকটা কেমন ঠান্ডা মাথায় বদলা নিচ্ছে? সেদিন এত কিছুর পরও উচ্চবাচ্য করেননি, আজও না। চুপচাপ থেকে তার থেকেও বেশি নাচিয়ে ছেড়ে দিলেন। নম্রতা বিরক্ত কণ্ঠে বলল, তুই কি এখানে ওই লোকের প্রশংসা করার জন্য বসে আছিস? বেটা 5টা থেকে 7টা পার্সোনাল টাইম স্পেন্ড করে, ওই সময়টুকু থেকে 5 মিনিটও আমাদের দেওয়া যেত না? সেই 12টা থেকে বসে আছি, ন্যূনতম মানবিকতাটা থাকা উচিত। নীরা ফুস করে নিঃশ্বাস ফেলে বলল, তো কি করবি এখন? 7:30 পর্যন্ত অপেক্ষা করবি? 7:30 পর্যন্ত অপেক্ষা করলে হলে ফিরব কখন? আর 7:30টায় যে এই ভদ্রলোক আমাদের সাথে দেখা করতে রাজি হবেন তারই বাকি নিশ্চয়তা আছে? মাঝে থেকে হলের ম্যামের কাছে পানিশমেন্ট খেয়ে বসে থাকবো। দ্বিধাদ্বন্দ্ব নিয়ে আরও 8 ঘন্টার মতো বসে রইল তারা। তারপর 7:30 পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত নিল। আরফান নিয়মমাফিক রোগী দেখে হাসপাতাল থেকে বেরিয়ে গেল 5টায়। সন্ধ্যা পেরিয়ে ঠিক 7টায় আবারও হসপিটালে ঢুকলো সে। নীরা ঘড়ি দেখে বিড়বিড় করে বলল, বেশ পাঞ্চুয়াল। নম্রতার রাগী চোখে তাকাতেই চুপ হয়ে গেল নীরা। ক্ষুধা আর ক্লান্তিতে বিধ্বস্ত নীরা নম্রতার ডাক পড়ল রাত 8:20। হিমশীতল কেবিনে বসে থাকা আরফান তার থেকেও হিমশীতল কণ্ঠে বলল, বসুন। নীরা নম্রতা চেয়ার টেনে বসলো। দুজনে ক্লান্তিতে পর্যুদস্ত, চুল উস্কো খুস্কো এলোমেলো। আরফান সেসব কিছু পাত্তা না দিয়ে অত্যন্ত স্বাভাবিক কণ্ঠে বলল, আপনারা হয়তো সাইকোলজি ডিপার্টমেন্ট থেকে এসেছেন। স্যারের মেল পেয়েছি আমি। অপেক্ষা করানোর জন্য দুঃখিত। বলুন কিভাবে সাহায্য করতে পারি? নম্রতা অত্যন্ত ঘৃণাভরা দৃষ্টিতে তাকালো। এই লোকটির সাথে সাক্ষাতেই তার ঝামেলাপূর্ণ। শুধুমাত্র এই ব্যক্তির জন্য নতুন করে হারানো কষ্টে কাঁদতে হয় তাকে।
তার উপর আজকের এই ভোগান্তি। নম্রতাকে চুপ থাকতে দেখে নীরাই আলোচনা এগিয়ে নিল। সব রকম তথ্য নিয়ে আলোচনা শেষ করতে করতে ঘড়িতে 9:30 ঘন্টা বাজলো। আরফানকে ধন্যবাদ দিয়ে অনেকটা দৌড়ে কেবিন থেকে বেরিয়ে এলো তারা। আরফান তাদেরকে গাঢ় দৃষ্টিতে লক্ষ্য করছিল। নম্রতার ঘৃণাভরা দৃষ্টিটা কি চোখে পড়েছিল তবে? নম্রতারা হলে পৌঁছাতে পৌঁছাতে 10টা বাজলো। যথারীতি তাদের ঢুকতে দেওয়া হলো না। গেটের দারোয়ানকে টাকা খাইয়েও ভেতর ঢোকার সুযোগ হলো না। শেষমেশ বাধ্য হয়েই 10:30টার দিকে ধানমন্ডিতে নিজের বাসার উদ্দেশ্যে রওনা দিতে হলো তাদের। সিএনজি খুঁজতে খুঁজতে ভারী ব্যাগ হাতে নিয়ে বলল নম্রতা, এত রাতে একা কোথায় গিয়েছি আমরা? বাসায় পৌঁছাতে পৌঁছাতে 11:30টার বেশি বাজবে। রাস্তাঘাটে কোনো দুর্ঘটনা হলে সব দোষ এই ডাক্তারের। এই লোকটাকে আমার সহ্যই হচ্ছে না, বেয়াদব। নীরা জবাব দিল না। নম্রতা তেজ নিয়ে বলল, কি হলো, বোবা বনে গেলি কেন হঠাৎ? নীরা শূন্য দৃষ্টিতে নম্রতার দিকে তাকালো। কিছু একটা ভেবে নিয়ে বলল, আমরা তো একটা ভুল করে ফেললাম নমু। নম্রতা ব্রু বাঁকিয়ে বলল, কি ভুল? ওই লেকচারার নিশাদ নামক ছেলেটা তো ডক্টর আরফানের বন্ধু। আমরা ওনার থেকে নিশাদের ঠিকানা নিতে পারতাম। ওই সময়ে মনেই ছিল না। নম্রতার মুখে কালো ছায়া দেখা গেল। কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, চেষ্টা করে দেখতে দোষ কি? পরশু তো আমরা আবারও আসছি। তখন টেকনোলজি জিজ্ঞেস করলে ব্যাটাকে আবার একবার মজা বুঝাবো। নম্রতা ফুস করে নিঃশ্বাস ফেলল। হঠাৎ করে আবিষ্কার করলো মনটা ভালো নেই তার। সব মিলিয়ে নিজের উপরেই ভীষণ বিরক্ত সে। এই অসহ্যকর জীবনটা একদণ্ডও ভালো লাগছে না তার। সেকে খুঁজতে খুঁজতে ক্লান্ত সে। ধৈর্যের বাঁধ এবার ভেঙে যাওয়ার উপক্রম। আর কত সহ্য করা যায় এই বিষাদ? কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছে। সপ্তাহের তীব্র গরম ধুয়ে মুছে স্নিগ্ধ হয়ে উঠেছে প্রকৃতি। ধুলোবালিতে ঢেকে থাকা শহরের গাজরে স্নান শেষের স্নিগ্ধতা আর মায়া। গাছের পাতাগুলো হয়ে উঠেছে উচ্ছল সবুজ। লেকের টলটলে পানিতে প্রাণ এসেছে। পানির উপর ভেসে আছে দু একটা কৃষ্ণচূড়ার পাপড়ি। লেকের দক্ষিণ দিকের বেঞ্চটাতে পায়ের জুতো জোড়া রেখে তার উপর বসে আছে নাদিম। মাথার উপর থাকা বিশাল কৃষ্ণচূড়া গাছের পাতা চুইয়ে পড়ছে জলে। হেলে পড়া সূর্যের কিরণে সেই জলে মোহনীয় এক রং লেগেছে, স্নিগ্ধ কমলা রং। অন্তু রঞ্জু কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর শামিয়ানা দেওয়া দোকানগুলো থেকে পলিথিন জোগাড় করে এনেছে। ভেজা বেঞ্চে পলিথিন রেখে তার উপর সংকুচিতভাবে বসে আছে। নীরা বেঞ্চের গায়ে ঠ্যাস দিয়ে নখ কামড়াচ্ছে। কড়া সবুজ রঙের জামাতে গায়ের রংটা ফুটে উঠেছে তার। সেই রঙের মাঝে উদ্দেশ্যহীন ঘুরে বেড়াচ্ছে অপর একজনের চোরা দৃষ্টি। ছোঁয়া কৃষ্ণচূড়া গাছের গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। গায়ে তার গাঢ় নীল ফতুয়া আর জিন্স। চশমাটা ফতুয়ার গলায় ঝুলছে। বিরক্ত দৃষ্টি লেকের পাশের কাদা আর জমে থাকা ঘোলাটে পানির উপর ঘোরাফেরা করছে। বন্ধুদের এই উৎকট পছন্দে রীতিমতো বিরক্ত সে। নম্রতা বেঞ্চের সামনে দ্রুত পায়ে পায়চারি করছে। সবার দৃষ্টি নম্রতার চলার সাথে সাথে এদিক থেকে ওদিক ঘুরছে। এক মুঠো মাখা চানাচুর মুখে পুরে নিয়ে ধমকে উঠল নাদিম। চানাচুর চিবোতে চিবোতে বলল, ওই হারামি, এমনে লাগাইছস কেন? মাথার চক্কর মারতাছে, এক জায়গায় দাঁড়া। ছোঁয়ার বিরক্তি আরও খানিকটা বাড়ল। নাক কুচকে বলল, খাবার মুখে নিয়ে কথা বলছিস কেন? ছি, আর কথাবার্তাগুলো একটু ভদ্রভাবে বলা যায় না খ্যাত? নাদিম দাঁত কিরমির করে বলল, শালার। অন্তু গালে হাত দিয়ে বসেছিল। গাল থেকে হাত সরিয়ে আড়মোড়া ভাঙল। নিজস্ব ভঙ্গিতে হেসে বলল, দয়া করে আবার ঝগড়া টগড়া শুরু করিস না তোরা। সন্ধ্যা নেমে যাবে একটু পরেই। আগে ঝামেলাটা মিটিয়ে নিই, তারপর যত ইচ্ছা ঝগড়া করিস, প্যারা নাই। নাদিম হাত নেড়ে মাছি তাড়ানোর মতো ভঙ্গিমা করে বলল, কাগজের লেখাটা ফ্লুইড দিয়ে মুছিয়ে ফেললেই হয়। নম্রতা জ্বলে উঠে বলল, তোর মাথা হয়? আশরাফ স্যারকে চিনোস না? বেটা ঠিকই বুঝবে। নাদিম আবার দুর্দান্ত এক বুদ্ধি দিল। উপরের পাতাটা খুইলা ফেলায়া দিয়া নতুন পৃষ্ঠা লাগায় দে, টাক্কু বেটায় বুঝবো না। অন্তু ফুস করে নিঃশ্বাস ফেলে বলল, তাতেই বা কি? সেখানে আরফান আলমের রেফারেন্স তো লাগবেই। ওটা আনার জন্য হলেও চেম্বারে আবার যেতেই হবে। নম্রতা রাগে ফুঁসতে ফুঁসতে বলল,
ওই অসভ্য লোকের কাছে আমি যাবই না। আর ন্যূনতম মানবতা নেই লোকের, বেয়াদব একটা, অসহ্য। এই লোককে ডাক্তার কে বানাইছে? আল্লাহ যদি একটা খুন মাফ করতো, কসম আমি এই লোককে খুন করতাম। উফ উফ, অলওয়েজ চিরিং বিরিং করে লাফালে এমনই হয়। কি দরকার ছিল এত চপর চপর করার? যা লাঠি তারই মাটি, বুঝছিস? একটু চুপচাপ থেকে সাইনটা নিয়ে এলেই পারতি। ওই 2 মিনিট তোর মুখ বন্ধ থাকলো না? রঞ্জনের কথার পিঠে বেশ সাবধানী কণ্ঠে বলল নীরা। বেটা খুব খারাপ না, আমার অ্যাসাইনমেন্ট কিন্তু কোনো গন্ডগোল করেনি, চুপচাপ সাইন করে দিয়েছে। নীরার কথায় তেড়ে এলো নম্রতা, চেঁচিয়ে উঠে বলল, ওই হারামি, তুই আবার ওই বেটার চামচাগিরি করতেছিস? দেখ, তুই যদি ওই বেটাকে পটাইয়া বিয়ে শাদি করার চিন্তায় থাকিস, তাহলে তোর বিয়েতে আমরা একটাও যাব না। এত মাখন ভালো না। নম্রতার শেষ দুটো বাক্যে চোখ বড় বড় করে তাকালো অন্তু। বিদ্বেষ নিয়ে বলল, মানে ওই বেটার সাথে এই পাগলা ঘন্টির কিছু চলে নাকি? তা নয় তো কি, সেদিন থেকে তো আর এমনি এমনি গুণ গেয়ে বেড়াচ্ছে না। অত কিছুর পরও কেউ গুণ গায়? অন্তুর শ্যামলা মুখটা কালো হয়ে গেল। গা জ্বলানো কণ্ঠে বলল, ওহো, পরিষ্কার গায়ের রং দেখেই পটে গিয়েছে। দোস্ত, তুই তো ভালোই টোপ ফেলছিস। ডাক্তার ফাক্তারদের বহুত টাকা। নীরা আগুন দৃষ্টিতে তাকালো, তপ্ত কণ্ঠে বলল, খবরদার উল্টোপাল্টা কথা বলবি না অন্তু। তোর কথা শুনেই বোঝা যায় তোর মন কত কালো। সেই কালো হবে না কেন? আমিও কালো, আমার মনও কালো। তোদের মতো ধলাদের সাথে আমার যায় নাকি? কথাটাকে আমি ওভাবে বলিনি, আমি বুঝে নিয়েছি। বোঝানোর জন্য ধন্যবাদ। ওদের কথাবার্তার ধরনে ভ্যাবাচাকা খেয়ে গেল সবাই। ছোঁয়া দাঁতের নখ কাটতে কাটতে ভীত চোখে চেয়ে রইল। নাদিম মুখ পুড়ে চানাচুর খেয়ে বড় বড় চোখ করে তাকালো। নম্রতাকে কড়া চাহনি দিয়ে বলল, গ্যাঞ্জাম লাগাইয়া দিছস হারামি। নম্রতা কপাল কুঁচকে তাকিয়েছিল। নাদিমের কথায় ফুসকুর নিঃশ্বাস ছাড়ল সে। আবারও সব রাগ গিয়ে পড়ল আরফানের উপর। ওই বেয়াদব লোকটার জন্যে তো এমনটা হলো। এই একটা লোকই নম্রতার জীবনটাকে ছাড়খাড় করে ছেড়ে দিল। সারা রাত জেগে অ্যাসাইনমেন্ট করে ঘুমু ঘুমু চোখ নিয়ে ক্লাস করেছে নম্রতা, নীরা। টানা 2টো ক্লাস শেষ করে খাওয়া দাওয়া বাদ দিয়ে আরফানের চেম্বারে গিয়েছে একটা সাইনের প্রয়োজনে। আরফান আজ প্রথমেই কোনো গন্ডগোল করেনি। 1/2 ঘন্টা 1 ঘন্টা পরেই চেম্বারে ডেকেছিল তাদের। সবই ঠিকঠাক ছিল, কিন্তু বিপত্তি বাঁধল অন্য জায়গায়। মনে মনে নিরন্তর বলে চলা গালিগালাজের একটা দুটো হুট করে স্পষ্টভাবে বেরিয়ে এলো নম্রতার মুখ থেকে। নীরা অবাক দৃষ্টিতে নম্রতার দিকে তাকালো। আরফানের সচেতন কানে তা বোধ হয় হাতুড়ি পেটা করে গেল। কপাল কুঁচকে সামনে বসা তরুণী দুজনের দিকে তাকালো। একদম ভাবলেশহীন কণ্ঠে বলল, আপনাদের অ্যাসাইনমেন্টগুলো দিন। কোথায় সাইন করতে হবে? নম্রতা অপ্রস্তুত ভঙ্গিতে বসেছিল। আরফানের স্বাভাবিক কণ্ঠে খানিকটা স্বস্তিই পেল। তবে কি লোকটা গালি দুটো শোনেনি? ইয়া মাবুদ, তোমার হাজার হাজার শুকরিয়া। আরফান খুবই স্বাভাবিক ভঙ্গিতে সাইন করে ফাইল দুটি ফিরিয়ে দিল। নীরা নিজের অ্যাসাইনমেন্ট দেখে নিয়ে স্মিত কণ্ঠে ধন্যবাদ জানালো। অপরদিকে নম্রতার মাথায় হাত। তার অ্যাসাইনমেন্টে লাল কালিতে বড় বড় করে লেখা, নট অ্যাজ এক্সপেক্টেড, দেয়ার ইজ সাম লেক, নিড টু ইমপ্রুভ। তার নিচে ইংরেজিতে স্বাক্ষর। নম্রতার লেখাটা দেখে বিস্ফোরিত চোখে আরফানের দিকে তাকালো। আরফান অত্যন্ত ভদ্র কণ্ঠে বলল, আপনারা কিছু মনে না করলে এবার আসতে পারেন। বাইরে বেশ কিছু পেশেন্ট ওয়েট করছে। 2টোই ক্লাস, তাদেরকে সময় দেওয়া জরুরি। নীরা আর নম্রতা বোবা চাহনি নিয়ে বেরিয়ে এলো। চেম্বার থেকে বেরিয়েই নম্রতা রণচণ্ডী রূপ ধারণ করলো। তবে নীরা ভাবলেশহীন। তার মতে আরফান ভুল কিছু করেনি। নিজের চেম্বারে বসে মুখের উপর কেউ গালি দিলে দুনিয়ার যে কেউই নেচে নেচে সাহায্য করতে আসবে না। আরফান যে তাদের চেম্বার থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়নি, এটাই তো ভাগ্য। সেই থেকে এখন পর্যন্ত নম্রতার ক্যাচ 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 চলছে। শাহবাগ থেকে রমনা পার্ক পর্যন্ত সে নিরন্তর গালাগাল করে এসেছে। শাহবাগ মোড় থেকে তার সঙ্গে যুক্ত হয়েছে নাদিম। কিছু না জেনে না শুনেই ভয়ানক সব গালি দিয়ে বন্ধুদের কান ঝালাফালা করে ফেলেছে। নাদিমের গালির তোড়ে এক পর্যায়ে হার মানতে হয়েছে নম্রতাকে। বাকি বন্ধুদের মতো তাকে অনিচ্ছা সত্ত্বেও ইয়ারফোন কানে দিয়ে ফুল সাউন্ডে গান শুনতে হয়েছে। নাদিমের হইচয়ে বর্তমানে ফিরল নম্রতা। প্রশ্নবোধক দৃষ্টিতে নাদিমের দিকে তাকাতেই উচ্ছ্বাসিত কণ্ঠে বলে উঠল যে, ধুরু, এই মাইয়াগো কথা মাইন্ডে নিতে হয় নাকি দোস্ত? বাদ দে তো, চল আজ আবার বাজি লাগুক। অন্তু অন্যদিকে তাকিয়ে চোখ মুখ শক্ত করে বলল,
আমি যার তার কথা মনে রাখি না দোস্ত, চল লেটস প্লে। যে হারবে আজকে রাতে খাওয়ার বিল হবে তার। অন্তুর প্রথম কথাটা তীরের মতো গিয়ে বিঁধল নীরার বুকে। মুহূর্তে ভার হয়ে গেল মন। নাদিম ভাব নিয়ে বলল, ব্যাপারই না, আজ আমি আর তুই, রঞ্জনবাদ। রঞ্জন বাঁকা হেসে বলল, তোরা কখনোই আমার সাথে জিততে পারিস না। নাদিম রঞ্জনের কথায় পাত্তা না দিয়ে উঠে দাঁড়ালো। জুতো জোড়া পরে নিয়ে টি শার্ট আর চুল ঠিক করলো। গিটারটা কাঁধে ঝুলিয়ে নিয়ে অন্তুর দিকে তাকিয়ে চোখ টিপল। বলল, মাম্মা 2টা। অন্তু চমৎকার হাসলো। তার হাসি দেখে আফসোসের হাসি হাসলো নাদিম। বাঁকা চোখে তাকিয়ে বলল, তুমি মাম্মা হাসি মাইরা এই মেয়ে পটায় ফেলো, হাসবি না খবরদার। নাদিমের কথায় হুহা করে হেসে উঠল অন্তু। নাদিম হলুদ রঙের জামা গায়ে একটা মেয়েকে ইশারা করে বলল, দোস্ত তুই আগে, ওই মাইয়াটা। অন্তু দাঁত দিয়ে ঠোঁট কামড়ালো, হেসে একবার বন্ধুদের দিকে তাকালো, বুকে ফু দিয়ে নিয়ে বলল, জুতা পেটা না খাই, আল্লাহ বাঁচাইও। নাদিম এদিক ওদিক তাকিয়ে কিছু খুঁজলো, তারপর হাতের ইশারায় ডাক দিতেই দৌড়ে এলো 10-11 বছরের একটি বাচ্চা। গোলাপি ময়লা একটা জামা গায়ে, খালি পা, ময়লা পিংলে চুলগুলো ঝুঁটি বাঁধা, হাতের নীল মগে গোলাপ ফুল আরও বিভিন্ন ফুল। নাদিম খুব সিরিয়াস ভঙ্গিতে বলল, তোর কাছে আজ কয়টা ফুল আছে রে সুমাইয়া? সুমাইয়া উল্টাপাল্টা গুনে নিয়ে আন্দাজি বলল, 50টা। আচ্ছা, 50টা থেকে 4টা ফুল আমায় দে। ওই আপুগুলো যদি পটে যায় তাহলে তোকে প্রতি ফুলের জন্য ডাবল টাকা দেওয়া হবে। আর যদি না পটে, জুতো দিয়ে দৌড়ানি দেয়, তাহলে টাকা পয়সা পাবি না। ওই টাকা দিয়ে ওষুধ কেনা লাগবে। জুতোর বাড়ি খেলে ওষুধ লাগাতে হবে, বুঝেছিস? সুমাইয়া খুশিতে ঝুমঝুম করে উঠল। এই ভাইয়া আপুর দলটাকে ভীষণ ভালো লাগে তার। এরা কখনোই তাকে বকে না, ধমকায় না, ঘেন্নাও করে না, পাশে বসতে দেয়। যাওয়ার সময় প্রতিবারই এতগুলো ঝালমুড়ি আর টাকা দেয়। সুমাইয়ার থেকে একটা গোলাপ নিয়ে সামনের দিকে এগিয়ে গেল অন্তু। বন্ধুরা চাপা উত্তেজনা নিয়ে অন্তুর দিকে তাকিয়ে রইল। সুমাইয়ারও উৎসাহের শেষ নেই। এই ভাইয়ারা প্রায় এমন খেলা খেলে। খেলা শেষে সবাই যখন দৌড়ে পালায় তখন সুমাইয়াকেও দৌড়াতে হয়। সুমাইয়ার ভালোই লাগে। ওই সুন্দর দেখতে আপুগুলো যখন খিলখিল করে হাসে, কি সুন্দর দেখায় তাদের মুখ। এদের গা থেকে ভুরভুর করে সুন্দর গন্ধ বেরোয়, ফুলের থেকেও সুন্দর গন্ধ। কি ভালোই না লাগে সেই গন্ধ। ঘড়ির কাঁটা 12 বাজতে চলল। টেবিলে বসে ফোনের উপর ঝুঁকে আছে নম্রতা। অলস ভঙ্গিতে ফেসবুক স্ক্রল করছে। একটু আগেই অ্যাসাইনমেন্ট শেষ করেছে সে। সেই সাথে এক ঝাঁক চিন্তায় সে বাসা বেঁধেছে মাথায়। কাল 12টা অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। ওই বেয়াদব লোকটা যদি 11টার আগে সাইন না দেয় তবে কি করে চলবে? চিন্তায় মাথা ভনভন করছে নম্রতার। নম্রতা দীর্ঘশ্বাস ফেলে চেয়ারে গায়ে দিল। হঠাৎ করে উপলব্ধি করলো তার কান্না পাচ্ছে। তার ডায়েরি, তার ভালোবাসার মানুষটির স্মৃতিগুলো বুকের ভেতর তীব্র যন্ত্রণা তৈরি করছে। ভাগ্যের নির্মম পরিহাসে ডায়েরি হারানোর পেছনে প্রত্যক্ষভাবে দায়ী লোকটির কাছেই হার মানতে হচ্ছে নম্রতাকে। আচ্ছা, সত্যি কি ওই বেয়াদব লোকটার বন্ধুই তার সে? তাই যদি হয় তাহলে নম্রতার কোনো খোঁজ খবর নেয়নি কেন সে? সে কি নম্রতাকে মিস করে না? নম্রতার যেমন হঠাৎ করে নিজেকে পাগল পাগল লাগে, চিৎকার করে কাঁদতে ইচ্ছা করে, তার হয় না? আচ্ছা, মানুষটার কি বিয়ে হয়ে গিয়েছে? সিনেমা নাটকের মতো করে বেঁধে বিয়ে দিয়ে দিয়েছে পরিবার? এটা কি তার এই নিরুদ্দেশ যাত্রার প্রধান কারণ? নাকি সব কিছুই ছিল সাজানো সুন্দর কোনো নাটক? নম্রতা আর ভাবতে পারে না। অবচেতন মন ফেসবুকে আরফান আলম নাম সার্চ দিয়ে বেড়ায়। বাংলা ফন্ট না পেয়ে ইংরেজিতে খুঁজে, আবার বাংলায় খুঁজে, অবশেষে পেয়ে যায় সেই প্রত্যাশিত আইডি পেয়ে চট করে প্রোফাইলে ঢুকে গেল নম্রতা। পুরো প্রোফাইল ঘেটেও আহামরি কিছু পাওয়া গেল না। খুবই সাধারণ একটা প্রোফাইল। বছর আগের 5-10টা পোস্ট আর তাতে শখানেক রিয়্যাক্ট। প্রোফাইল পিকচারে নান্দনিক পার্কে সাদা শার্ট গায়ে বসে থাকা রুচিসম্মত একটি ছবি। ছবির পেছনের দৃশ্য দেখে বোঝা যাচ্ছে ছবিটি বাংলাদেশে তোলা নয়। ব্যাটা কি বিদেশি নাকি? নম্রতা আরও কিছু ছবি দেখল। এর আগের প্রোফাইল পিকচারগুলো বিদেশেই তোলা। নম্রতার ঠোঁট উল্টালো। কিছুক্ষণ চুপচাপ বসে থেকে প্রোফাইল থেকে বেরিয়ে এলো। তারপর আবার ঢুকলো প্রোফাইলে। প্রচণ্ড সিদ্ধান্তহীনতায় ভুগছে সে। নীরার সাথে আলোচনা করতে পারলে ভালো হতো, কিন্তু আপাতত তা সম্ভব নয়। নীরার মনটা আজ ভীষণ খারাপ।
তাকে এসব নিয়ে ঘাটানো চলবে না। নম্রতা বুক ফুলিয়ে শ্বাস নিয়ে মেসেজ রিকোয়েস্ট পাঠাবে বলে ঠিক করলো। অসহ্য লোকটি এখন অনলাইনে আছে, মেসেজের রিপ্লাই দিলেও দিতে পারে। অনেক ভেবেচিন্তে নিজের আত্মসম্মানকে বস্তাবন্দি করে মেসেজ পাঠালো নম্রতা। আসসালামু আলাইকুম ডক্টর আরফান আলম স্যার, আপনার সাথে একটু জরুরি কথা ছিল। মেসেজটা দিয়ে উসখুস করতে লাগলো নম্রতা। 10 মিনিটের মাথাতেও যখন মেসেজ সিন হলো না, তখন তার উসখুস কয়েক গুণ বৃদ্ধি পেল। রাগে নিজের চুল টেনে ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে তার। কি দরকার ছিল নক করার? যেচে পড়ে ফাও অ্যাটিটিউড দেখার কোনো মানে হয়? পরক্ষণে ভাবলো এছাড়া তো উপায়ও নেই। বেটাকে না মানালে দেখা যাবে 12টার আগে বেটার দেখাই পাওয়া যাবে না। আর নগদে এত বড় একটা শূন্য ঝুলে যাবে নম্রতার খাতায়। উত্তেজনা ধরে রাখতে না পেরে ফোন রেখে বারান্দায় গিয়ে দাঁড়ালো নম্রতা। নীরা বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখতে ব্যস্ত। নম্রতা বেশ কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে মৃদুকণ্ঠে বলল, দোস্ত। নীরা না তাকিয়ে উত্তর দিল, অনেক বেশি মন খারাপ। নীরা দীর্ঘশ্বাস ফেলে বলল, মন খারাপ কেন হবে? মন খারাপ না, ভাল লাগছে না কিছু, সব কিছু অসহ্য লাগছে। গোটা জীবনটাকেই কেমন অসহ্য লাগছে। নম্রতা বেশ রয়েছে বলল, তুই অন্তুকে পছন্দ করা সত্ত্বেও কেন মেনে নিচ্ছিস না বলতো? নীরাকে বেশ অপ্রস্তুত দেখালো। থতমত খেয়ে বলল, আমি অন্তুকে পছন্দ করি? কে বললো তোকে? আন্দাজি। তুই কাকে কতটুকু পছন্দ করিস সেটা আমার অন্য কারো থেকে জানতে হবে? আমি বুঝি না। নীরা দৃঢ় কণ্ঠে বলল, আমি অন্তুকে পছন্দ করি না। নম্রতা হেসে বলল, আমি নিজেও প্রেমে পড়েছি বোন। প্রেমে পড়ে প্রেমের স্বাদ একদম গুছিয়ে ফেলেছি। এমন জ্বলে পুড়ে যাওয়া প্রেমিকাকে তুই প্রেমের দৃষ্টি শেখাচ্ছিস? তোর চাহনি দেখে বোঝা যায় তুই অন্তুর প্রতি দুর্বল। অন্তু বলদটাই শুধু বুঝে না। নীরা জবাব দিল না। কিছুক্ষণ চুপ থেকে বলল, তুই ভুল বুঝছিস। ঢং না করে কারণটা বল। রাজি কেন হচ্ছিস না? অন্তু তো আমাদের বন্ধু, প্রথম থেকে চিনি ওকে। অসাধারণ একটা ছেলে, পড়াশোনাতেও ভালো, কর্মর ছেলে। গায়ের রঙটা একটু কালো, দেখতে তো খারাপ না। তুই নিশ্চয়ই গায়ের রং নিয়ে নেগেটিভ জাজ করছিস না? কী সব বলছিস নমু? গায়ের রং আমার কাছে কোনো ম্যাটার না। তাহলে? বাসায় মানবে না। বাসায় তো এখনই ছেলে দেখা হচ্ছে। বাসায় এখন জুটে গেলেই মিটে গেল টাইপ অবস্থা। তারপরও অন্তু আমার সেম ব্যাচ। ওর সেটেল হতে আরও 4-5 বছর যায়। আমার বা আমার পরিবারের অত সময় কোথায়? তাছাড়া অন্তু আমার থেকে 3-4 মাসের ছোট। বউয়ের থেকে বড় ছোট, কথা উঠবেই। নম্রতা অবাক হয়ে বলল, এতে কোনো ডিফারেন্স হলো? আর মাসের হিসাব কে করেছে শুনি? সেটেল হওয়ার ব্যাপারটা একটু চিন্তার হলেও আন্টিকে বললে নিশ্চয়ই সময় দেবে। নীরা হেসে ফেলল। ঠোঁটের কোণে বেদনাপূর্ণ হাসি ঝুলিয়ে বলল, আমাদের সমাজের মানুষগুলো এসব ছোটোখাটো বিষয়গুলোকেও হিসাবের খাতা থেকে ঝেড়ে ফেলে না নমু। সমাজটা হিসেব নিকেশ পাক্কা। কাউকে অপদস্থ করার হিসেবপত্রে তাদের জুরি মেলা ভার। আর মাও সময় দেবে না। ইরাও তো বড় হচ্ছে, ওকেও বিয়ে দিতে হবে। বাবাহীন গোটা পরিবারটা এখন ভাইয়ের ঘাড়ের উপর পা রেখেই দাঁড়িয়ে আছে কোনো রকম। আর কত সহ্য করবে তারা? বড় মেয়ে হিসেবে বুঝে নেওয়ার দায়িত্বটা তো আমার। চাকরি বাকরি কিছু করলে হয়তো বলতে পারতাম চাকরি করছি, কিন্তু তাও তো না। অনার্স শেষ হলো না এখনও। নম্রতা দীর্ঘশ্বাস ফেলল। মানুষের জীবন যে এতটা ক্রিটিক্যাল হতে পারে ভেবেই দেখেনি নম্রতা। কিছুক্ষণ চুপ থেকে আকাশের দিকে তাকিয়ে রইল নম্রতা। খানিক বাদে ধীর কণ্ঠে বলল, তাই বলে নিজের ভালোবাসাটা চেপে যাবি? ধুর, ভালোবাসা কই, এটা শুধুই ভালো লাগা। এই ভালো লাগাটাকে সামলে উঠতে খুব বেশি কষ্ট হবে না। কিন্তু একবার যদি এগিয়ে যাই তাহলে দেখবি চারপাশের দুঃখগুলো চুম্বকের মতো আঁকড়ে ধরছে আমাদের। কি দরকার এত দুঃখের? তার থেকে এই ভালো লাগাটুকু আর সুপ্ত ভালোবাসাটুকু নিয়ে দূরে থাকাটাই ভালো। যে সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই তাকে কেন্দ্র করে স্বপ্ন বুনে কষ্ট বাড়িয়ে কী লাভ? নম্রতা কোনো উত্তর খুঁজে পেল না। নিরুত্তর আকাশের দিকে চেয়ে রইল। পাশ থেকে তপ্ত দীর্ঘশ্বাস ফেলল নীরা। কত কত অসহায় তো সেই এক টুকরো দীর্ঘশ্বাসে। আচ্ছা, অন্তু কি এভাবেই দীর্ঘশ্বাস ফেলে? নীরা তাকে ভালোবাসে না ভেবে কষ্ট পায়। ইস, ছেলেটা যদি জানতো নীরা নামের মেয়েটা তাকে কতই না ভালোবাসে। কিন্তু অন্তু বড় দুর্ভাগা। ভালোবাসার মানুষটির ভালোবাসার কথা জানার অধিকারও তা নেই। সব ভালোবাসা প্রকাশ করতেও নেই।
কিছু কিছু ভালোবাসাকে বিশ্ববিদ্যালয় চত্বরে বইয়ের ভাঁজে মনের খাঁজেই লুকিয়ে রাখতে হয়। তাদের যে বড্ড ভয়, দুঃখ পাবার ভয়, হারিয়ে গিয়ে ভেঙে গুঁড়িয়ে যাবার ভয়। নীরার সাথে কথা বলে রাত 1টার দিকে রুমে এলো নম্রতা। রুমে ফিরেই গায়ে চাদর দিয়ে ঘুমের প্রস্তুতি নিল নীরা। নম্রতা ঘুমাবে করেও ফোনটা হাতে নিল। নোটিফিকেশনে আরফানের রিপ্লাই দেখা যাচ্ছে। 5 মিনিট আগে রিপ্লাই করেছে সে। নম্রতা এতক্ষণ নিরান্তর চিন্তায় আরফানের কথা ভুলে গেলেও এবার তাড়াহুড়ো করে মেসেঞ্জারে উকি দিল। আরফান বাংলা ফন্টে খুব সুন্দরভাবে সালামের জবাব দিয়েছে, আর কিছু লিখেনি। নম্রতা বাধ্য হয়েই উত্তর দিল, কেমন আছেন? মিনিট খানেক পর উত্তর এলো, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি কে? প্রশ্নটা শুনেই মেজাজ খারাপ হয়ে গেল নম্রতার। আইডিতে এত বড় বড় করে লেখা নম্রতা মাহমুদ, তবুও চিনতে পারছে না। আজব। নম্রতা নিজেকে যথাসম্ভব শান্ত করে লিখল, আমি নম্রতা মাহমুদ। তা জানি, কিন্তু নম্রতা মাহমুদ নামে কাউকে মনে পড়ছে না, দুঃখিত। অপমানে সারা শরীর রিরি করে উঠল নম্রতার। কিন্তু কি আর করার, ইট্টি মারলে পাটকেলটি তো খেতেই হবে। নম্রতা অ্যাসাইনমেন্টে থাকা আরফানের সাইন সহ পেজটির ছবি তুলে সেন্ড করলো। নিচে লিখলো, এই অ্যাসাইনমেন্টটি যার আমি সেই। ও, তো কি চাই? নম্রতার শরীরে যেন আগুন লেগে গেল। কি চাই মানে? এটা কেমন ভদ্র ব্যবহার, ব্যাটা ফাজিল। আমি তোর মাথা চাই, দিবি মাথা? রাগে টকবক করতে করতে নম্রতা এবার আর রিপ্লাই দিল না। ব্লক অপশানে গিয়েও ফিরে এলো। মনে পড়ে গেল সেই বিখ্যাত উক্তি, বিপদের সময় অপমান গায়ে মাখাতে নেই। নম্রতারও এখন ভয়ানক বিপদ। কাল 11টার মধ্যে সাইন না পেলে সর্বনাশ। অতএব এই রাগ ক্ষোভকে পাত্তা দিলে চলবে না। আপাতত নেতিবাচক অনুভূতিগুলোকে বস্তাবন্দি রাখতে হবে। সাইনটা নেওয়ার পর না হয় একে আচ্ছা এক শিক্ষা দেওয়া যেতে পারে। নম্রতা জোরে জোরে শ্বাস নিল, নিজেকে যথাসম্ভব শান্ত রাখার চেষ্টা করলো। তারপর বলল, আসলে আপনাকে সরি বলার ছিল সকালের ব্যাপারটার জন্য। আই এক্সট্রিমলি সরি স্যার। স্যার? শালা থেকে ডিরেক্ট স্যার, গুড ইমপ্রুভ। তো সরি কেন, কি হয়েছিল সকালে? নম্রতার রাগে বার আকাশ ছুলো। ফোনটা টেবিলের উপর ফেলে রেখে সারা ঘরময় পায়চারি করতে লাগলো। এত ভাব কিসের, এত ঢং এই লোকের? নিজেকে ভাবেটা কি এই লোক? রাজা, মহারাজা? কথা বলার কি বাজ! উফ, অসহ্য।